পাথরপুর গ্রামে সময় আবার নিজের স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে। সেই পুরনো বাড়িটি এখন আর আগের মতো অস্বস্তি ছড়ায় না। গ্রামের মানুষজন এখনও দূর থেকে সেটাকে দেখে, কিন্তু ভয়টা যেন ধীরে ধীরে কৌতূহলে রূপ নিয়েছে। কেউ কেউ বলে বাড়িটা এখন শান্ত, আবার কেউ বলে ওটা কখনোই পুরোপুরি শান্ত হয় না। রিফাত সেই ঘটনার পর কিছুদিন নিজেকে গুটিয়ে রাখে। সে আগের মতোই স্কুলে যায়, বন্ধুদের সাথে কথা বলে, কিন্তু তার ভেতরে একটা পরিবর্তন স্থায়ী হয়ে গেছে। সে আর অজানাকে ভয় পায় না, কিন্তু অজানার প্রতি তার কৌতূহল আর আগের মতো নেই। এখন সে বোঝে সব কিছু জানার দরকার নেই, কিছু কিছু জিনিস বোঝাই যথেষ্ট। এক সন্ধ্যায় রিফাত একা বসে আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ তার মনে হয় কেউ তার পাশে বসে আছে। সে ঘুরে তাকায়, কেউ নেই, কিন্তু সে অনুভব করতে পারে একটি উপস্থিতি, নরম, শান্ত, পরিচিত। ঠিক তখনই একটি কণ্ঠস্বর ভেসে আসে, তুমি শেষ পর্যন্ত টিকে গেছ। রিফাত চুপচাপ বলে, তুমি আবার? ছায়াটি এবার ধীরে ধীরে দৃশ্যমান হয়। এটি সেই একই ছায়া যা আগেও তার সাথে কথা বলেছিল, কিন্তু এবার তার রূপ আরও স্পষ্ট, আরও স্থির। আমি কখনোই পুরোপুরি হারাইনি, ছায়াটি বলে, আমি শুধু অপেক্ষা করছিলাম। রিফাত জিজ্ঞেস করে, কিসের জন্য? ছায়াটি কিছুক্ষণ চুপ থেকে বলে, সত্য বোঝার জন্য। রিফাত এবার সিরিয়াস হয়ে যায়, তাহলে বলো, এই বাড়ি আসলে কি? ছায়াটি ধীরে ধীরে আকাশের দিকে তাকায়। এই বাড়ি কোনো অভিশাপ না, কোনো ভূতের বাসাও না, এটা একটি আয়না। রিফাত অবাক হয়, আয়না? ছায়াটি বলে, মানুষ তার ভেতরের ভয়, দুঃখ, একাকিত্ব সব কিছু এখানে রেখে যায়। এই বাড়ি সেই অনুভূতিগুলোকে ধারণ করে, সময়ের সাথে সেগুলো জমতে জমতে একটি সত্তা তৈরি করে। রিফাত ধীরে ধীরে বুঝতে শুরু করে, তাহলে ছায়াগুলো? ছায়াটি বাধা নাড়ায়, ছায়াগুলো কোনো আত্মা না, ওগুলো মানুষেরই অংশ, যেগুলো তারা নিজেরাই স্বীকার করতে চায় না। এই কথাটা রিফাতের মনে গভীরভাবে নাড়া দেয়। হঠাৎ চারপাশের পরিবেশ বদলে যায়, রাত গাঢ় হয়ে ওঠে। রিফাত নিজেকে আবার সেই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু এবার সে একা নয়, তার সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষ, অচেনা মুখ, পুরনো স্মৃতি, তাদের চোখে ভয়, কৌতূহল, দুঃখ। ছায়াটি বলে, এই চক্র কখনোই একাজনের জন্য না, এটি সবার জন্য, তুমি কেবল একটি অংশ। রিফাত জিজ্ঞেস করে, তাহলে আমি কেন নির্বাচিত হলাম? ছায়াটি হালকা হেসে বলে, কারণ তুমি ভয়কে অস্বীকার করনি। এই কথায় রিফাত চুপ হয়ে যায়। হঠাৎ একটি দৃশ্য ভেসে ওঠে, একটি দরজা, অন্ধকার ঘর এবং একটি নতুন কিশোর দ্বিধায় দাঁড়িয়ে আছে। ছায়াটি বলে, চক্র চলতেই থাকবে, কেউ না কেউ আসবে, প্রশ্ন করবে, ভয় পাবে, আবার কেউ সাহস করবে এবং পরিবর্তন ঘটাবে। রিফাত বুঝতে পারে এই গল্পের কোনো স্থায়ী শেষ নেই, এটি একটি ধারাবাহিকতা। রিফাত ধীরে বলে, তাহলে আমি কি ছিলাম এখানে? ছায়াটি উত্তর দেয়, তুমি ছিলে সেই ব্যক্তি যে ভয়কে প্রথমবার থামতে শিখিয়েছে। রিফাত কিছুক্ষণ নীরব থাকে, তারপর বলে, আমি কি আর কখনোই বাড়িতে ঢুকব? ছায়াটি কিছুক্ষণ চুপ থেকে বলে, যদি প্রয়োজন হয় তুমি ঢুকবে, কিন্তু এবার তুমি হারানোর জন্য নয়, বোঝার জন্য ঢুকবে। হঠাৎ চারপাশের দৃশ্য আবার বদলে যায়, বাড়িটি ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করে। ছায়াটি শেষবারের মতো বলে, মনে রেখো, ছায়া কখনো শত্রু নয়, ছায়া শুধু সেই অংশ যেটা আলোকে বোঝাতে সাহায্য করে। রিফাত চোখ খুলে আবার নিজের গ্রামের রাস্তায় দাঁড়িয়ে থাকে। সকালের আলো ফুটে উঠছে, বাড়িটি দূরে দেখা যাচ্ছে, শান্ত, নিঃশব্দ, সাধারণ। কোনো ভয় নেই, কোনো ডাক নেই, শুধু বাস্তবতা। দিনগুলো আবার চলতে শুরু করে। রিফাত তার জীবনে এগিয়ে যায়, কিন্তু মাঝে মাঝে খুব নিরিবিলি মুহূর্তে সে অনুভব করে তার ভেতরে এক ধরনের নীরব শক্তি আছে, যেটা তাকে মনে করিয়ে দেয় সে ভয়কে হারায়নি, সে ভয়কে বুঝেছে। পাথরপুর গ্রামের মানুষজন আজও সেই বাড়ির কথা বলে। কেউ বলে সেখানে কিছু নেই, কেউ বলে সেখানে এখনও কিছু আছে, কিন্তু যারা গভীরভাবে অনুভব করে তারা জানে সেই বাড়ি আসলে তাদের নিজেদের ভেতরেরই প্রতিফলন। আর কোনো কোনো রাতে যখন বাতাস থেমে যায়, চারপাশ নিস্তব্ধ হয়ে আসে, তখন খুব হালকা করে একটি প্রশ্ন ভেসে আসে, তুমি কি তোমার ছায়াকে চিনতে পেরেছ?